দাদা, গতকালকে যা পরিস্থিতি হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা প্রত্যেকেই দেখেছি। মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভে একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা বামফ্রন্ট আমলে সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে জ্যোতি বসু তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কারণ দর্শকরা মেসিকে দেখতে পায়নি। তারপরে আপনি একটি পোস্ট করেছেন ফেসবুকে, সেই যে এই গোটা ইভেন্টের যিনি যে হেলথ কেয়ার স্পন্সর ছিল সনকা হসপিটালস, এই যে বিনয় মিশ্র, কে এই বিনয় মিশ্র? এর সাথে কি তৃণমূল কংগ্রেস বা শাসক একটা তো বিনয় মিশ্র আছে যার কাছে অভিষেকের টাকা খাটতো, যে নাকি ভানুতুয়া না কি একটা দ্বীপে এখন নাকি পালিয়ে গেছে, যার একেবারে যে অভিষেক ব্যানার্জির নিয়োগ করা তৃণমূলের যুব নেতা না কী সব হরিদাস ছিল, এটা সেই বিনয় মিশ্র কিনা জানতে চাই। কারণ দুর্গাপুরে গেলে তো কান পাতলে শোনা যায় যে সনকা হচ্ছে ভাইপোর হাসপাতাল, কয়লা ভাইপোর হাসপাতাল। সুতরাং সেটাই তো আমাদের প্রশ্ন, যে এর পেছনে আসলে তার মানে গল্পটা কি, টাকাটা কার খাটছিল এইগুলোর পেছনে। এবং খালি শুধুমাত্র সনকা হসপিটালের প্রশ্ন এটা নয়, কেন সনকা হসপিটালের ওয়েবসাইটেই দেখা যাচ্ছে বিনয় মিশ্র একসময় তাদের ডিরেক্টর ছিল, থেকেছে। এখনও যারা আছে তাদের সঙ্গে কার কী সম্পর্ক, কোথায় কার টিকি বাঁধা, এটাও জানার দরকার রয়েছে। এবং খালি একটা সনকা হাসপাতালের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এই ইভেন্টটার যতগুলো বড় বড় স্পন্সর ছিল, মানে কয়েক কোটি টাকা দিয়ে যারা যারা স্পন্সর করেছে, যদি দেখা যায় তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ডের টাকার যারা দিয়েছিল তাদের তালিকাটা দেখা যাবে বেশিরভাগ নামই কমন। এই লোকগুলোই তৃণমূল কংগ্রেসকে ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা দিয়েছিল, এমন টাকা দিয়েছিল যে কংগ্রেসের মতো অত বড় দলের থেকেও তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ডের কালেকশন বেশি হয়েছিল। বিজেপির পরে দ্বিতীয় বড় বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের টাকার। এবং সে টাকাগুলো কেমন টাকা, পরে ওদের ওই জেলখাটা চোরকুনাল বলেছিল তৃণমূল নাকি জানে না টাকাগুলো কারা দিয়েছিল। রাত্রিবেলা নাকি তৃণমূলের পার্টি অফিসে এসে চুপি চুপি কোটি কোটি টাকার ইলেকট্রাল বন্ড জমা দিয়ে চলে যেত নাকি কিছু লোকজন, নিজের নাম না বলে। হ্যাঁ, মানে লোকের, মানে কুণাল যেরকম চুরি করার সময় নিজের পরিচয় দিত না, লোকের থেকে টাকা নেওয়ার সময় নিজের পরিচয় দিত না, লুকিয়ে লুকিয়ে টাকা ঝাঁপতো, এরা নাকি লুকিয়ে টাকা দেওয়ার সময় নাকি মুখ লুকিয়ে টাকা দেয় এরা। সুতরাং ইলেকট্রাল বন্ড, আর পরে কোর্টে আমরা মামলা করেছিলাম, সেই রায় এসেছিল, বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন তালিকা বার করতে। দেখা গেছিলো কোন কোন দলকে কোন কোন কর্পোরেট হাউস টাকা দিয়েছে। তৃণমূলকে টাকা দেওয়া যে নামগুলো, এই গোয়েঙ্কা ফোয়েঙ্কা, তারাই আবার এইটার বড় বড় স্পন্সার, হ্যাঁ, থেকে শুরু করে এই ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে এরা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে কার টাকা কীভাবে খাটছে। এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস অর্গানাইজার শতদ্রু দত্তের ওপর দোষ চাপাতে চাইছে। আজকে তার 14 দিনের জেল হেফাজত হয়েছে পুলিশ কাস্টাডি। দেখো, শতদ্রু দত্ত দোষ তো আছে নিঃসন্দেহে, কিন্তু শতদ্রু দত্ত কি আর একটা সুদীপ্ত সেন হচ্ছে, যে তাকে বলির পাঠা করে তাকে সামনে রেখে বাকি আসল চোরেরা সমস্ত, মানে ওই সুদীপ্ত সেনের মাধ্যমে যারা কিনা বড়লোক হয়েছিল, তারা যেরকম এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, মদন থেকে শুরু করে, মুকুল থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, শঙ্কুদা পণ্ডা থেকে শুরু করে, স্বয়ং মমতা ব্যানার্জি থেকে শুরু করে, যারা যারা সুদীপ্ত সেনের অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, এই চোরকুনাল, এরা সমস্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝখান থেকে একটা লোক, যার কিনা কাঁধে বন্দুক রেখে চালানো হয়েছিল, সে এত বছর ধরে জেল কাটছে। শতদ্রু দত্তরও কি ভবিতব্যটা তাই হচ্ছে, সেটা আমাদের কাছে একটা প্রশ্ন। কেননা দেখুন, হায়দ্রাবাদেও যে হলো তারপরে, সেটাও তো শতদ্রু দত্তরই ম্যানেজমেন্ট কোম্পানি, তার যে ইভেন্ট কোম্পানি তাদেরই তো করা, সেখানে তো কোনো সমস্যা হলো না। ইনফ্যাক্ট শতদ্রু দত্ত তখন হায়দ্রাবাদে উপস্থিত নেই, তখন ও এখানে কাস্টাডিতে। সেই অবস্থায় হায়দ্রাবাদে অত সুন্দরভাবে ইভেন্টটা হয়ে গেল, কীভাবে হলো? রাহুল গান্ধী তো অরূপ বিশ্বাসের মতো গলির মন্ত্রী নয়, রাহুল গান্ধী মানে দেশের ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রীর সমান তার পোর্টফোলিও, বিরোধী দলনেতা হওয়ার সুবাদে। তো রাহুল গান্ধীর মতো এত বড় নেতা সে আছে, এসব অরূপ বিশ্বাসের মতো চোরছাঁচর, এই সুজিত বোসের মতো এরকম চোরছাঁচর নয়। রাহুল গান্ধীর মতো লিডার রয়েছে, তেলেঙ্গানার সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, দুটো ফুটবল টিমের, বাচ্চাদের টিমের খেলা হচ্ছে, এত সুন্দরভাবে ইভেন্টটা হয়ে গেল। সেখানে শত্রু দত্ত উপস্থিত না থেকেও তার কোম্পানি যেটা ওখানে করতে পারলো, এখানে কেন পারলো না? পরিবারের লোকজন তারা দাঁড়িয়ে ফটো তুলতে পারলো, কিন্তু দর্শক যারা 12,000 15,000 টাকা, মানে একটা টিকিটের দাম কি সত্যি 12,000 15,000 টাকা? দেখুন, কেউ স্বেচ্ছায় এখন 12,000 কেন, কেউ স্বেচ্ছায় 12 লাখ টাকা দিয়েও টিকিট কাটতে পারে। সেটা যে যার পোষাবে, যার পোষাবে না। এটা একটা দুর্ভাগ্য জায়গা। এই ইউরোপিয়ান ফুটবলের কমার্শিয়ালাইজেশন নিয়ে ইদানিংকালের মধ্যে অনেক লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে এই কথাটা বারবার করে উঠে এসেছে যে ফুটবল হচ্ছে ইটস দ্য গেম ক্রিয়েটেড বাই দ্য পুয়ার আর ক্যাপচার্ড বাই দ্য রিচ। একটা খেলা, এমন একটা খেলা যেটা গরিব মানুষ যে খেলাটা জন্ম দিয়েছে, আর বড় লোকেরা সেই খেলাটাকে এখন নিজের সম্পত্তি বানিয়েছে। সুতরাং এইটা তো আছেই, এই আক্ষেপটা আমাদের আছেই, কিন্তু তা সত্ত্বেও এটা ঘটনা। সে টাকা, ওরা তুমি বলেছো ভাই এত টাকা দাও, তুমি এইটা পাবে, তুমি লোককে টাকাটা নিয়েছো, যেটা ডেলিভার করার তুমি তাকে ডেলিভার করো নি। কেননা অরূপ বিশ্বাসের গোষ্ঠী, মমতার গোষ্ঠী ওখানে দাঁড়িয়ে আছে। কি ওদের হ্যাঁ, মানে আরে ওরা গেছিলোটা কোন ক্যাপাসিটিতে? এখন আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটা বলছে অরূপ বিশ্বাসের এখানে কিছু করার নেই, উনি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন।
করছিলেন? ক্রীড়ামন্ত্রীর কাজ মেসির কোলে উঠে পড়া, ক্রীড়ামন্ত্রীর কাজ মেসিকে জড়িয়ে ধরা। সুভাষ চক্রবর্তী তো ক্রীড়ামন্ত্রী ছিলেন, মারাদোনাকে জড়িয়ে ধরে কোমরের তলায় জড়িয়ে ধরতেন মারাদোনাকে। তার পরিবারের লোকজন এবং সেখানে এটাই স্বরূপ বিশ্বাসের ভাই, তার 2 মেয়ে, তারা ক্রীড়ামন্ত্রী রাজ্যের। তারা কি করছিল মাঠের মাঝখানে? মমতার আর এক ভাইপো আকাশ ব্যানার্জি, তার গোষ্ঠী কী করছিল মাঠের মাঝখানে? ওদের কারোর বাবার বিয়ে হচ্ছিল ওখানে, যেখানে ওরা কি বাবার বিয়েতে বরযাত্রী ছিল মাঠের মাঝখানে ওরা? দেখুন প্রশ্নটা কী জানেন তো, প্রশ্নটা হচ্ছে কে একটা মেসিকে দেখতে পেলো কি পেলো না সেটা তো যন্ত্রণার 100 বার। গরিব পরিবারের, সাধারণ পরিবারের ছেলে মেয়েরা, কেউ আসানসোল থেকে, কেউ দুর্গাপুর থেকে, কেউ শিলিগুড়ি থেকে বাসে ঝুলতে ঝুলতে, কেউ আলিপুরদুয়ার থেকে, কেউ পুরুলিয়া থেকে, অন্যান্য রাজ্য থেকে, উড়িষ্যা থেকে, আসাম থেকে, মণিপুর থেকে, এই আমাদের পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে গরিব ছেলেমেয়েরা 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা করে জমিয়ে কেউ হয়তো ওলা উবারে জোম্যাটোর কাজ করে, কেউ হয়তো একটা মফস্বলের একটা ক্লাবে খেলে, তার একদিনের স্বপ্ন একদিন কলকাতা ময়দানে খেলবে, কেউ হয়তো ছোটোবেলা খেলা দেখতে খেলতে ভালোবাসতো, তার অর্থনীতির চাপে টাকা পয়সার সংকটে তাকে সে আর খেলাটা পারসিউ করতে পারেনি, এখন তাকে একটা তার স্বপ্নকে তুলে রেখে, তাকে এখন খেলার বুট তুলে রেখে তাকে এখন একটা কাজে ঢুকতে হয়েছে। কিন্তু এখনও সে রাত জেগে মারাদোনার খেলা এক সময় দেখতো, এখন মেসির খেলা দেখে, রোনাল্ডোর খেলা দেখে, সুয়ারেজের খেলা দেখে। এরা মানে একজন যাকে বলে 1 টাকা 5 টাকা 10 টাকা করে জমিয়ে টাকাগুলোকে জড়ো করে তারা এত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে বাদুরঝোলা হয় বাসে, হয়তো আনরিজার্ভ কম্পার্টমেন্টে ট্রেনে সারা রাত জার্নি করে, হ্যাঁ হয়তো স্টেট ট্রান্সপোর্টের বাসে সারা রাত ধরে বসে হয়তো উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছিলো, লাইন দিয়ে ঢুকেছে যুবভারতীতে, এত টাকা দিয়ে টিকিট কেটেছে তারা, তাদের সাথে এত বড় প্রতারণা হলো। এটা অন্যায় অপরাধ তো বটেই, কিন্তু এর চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে খালি একটা মেসিকে একদিন দেখতে পাওয়া না পাওয়ার প্রশ্ন না। এই যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের যে দখলদারি, যে কথাটা আমি অনেক দিন ধরে বলে আসছি, যে খেলার মাঠ থেকে শুরু করে পাড়ার ক্লাবের ফাংশন থেকে শুরু করে একেবারে মানে হচ্ছে পুজো কমিটি থেকে শুরু করে যেখানে দেখবেন, মানে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে যেখানে দেখবে তৃণমূল কংগ্রেসের দখলদারি। দাদা আপনি এটাই বলতে চাইছেন যে এটা শুধুমাত্র মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ না, এটা এই যে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস বলুন, সুজিত বসু বলুন, বা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষোভ মানুষ কত 100 সুজিত বোসের মতো একটা আইএসআই ছাপ মারা চোর, যাকে নিজে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওই হকারদের বসিয়ে ক টাকা তুলছে ওখান থেকে সুজিত বোসের মতো একটা আইএসআই ছাপ মারা চোর, তাকে হচ্ছে মানে যাকে মমতা ব্যানার্জি নিজে বলেন যে তুই তোলাবাজি করিস, সে তার মেয়ে তার পরিবার ওখানে গিয়ে মেসির সাথে, ও সুজিত বোসের মেয়ে ক টাকা দিয়ে টিকিট কেটেছিল যে মেসির সঙ্গে হ্যান্ডশেক করছিল। সুতরাং আমি বলছি যে এই যে সর্বত্র যে তৃণমূল কংগ্রেসের এই যে একটা সর্বগ্রাসী যে একটা দখলদারি সব জায়গাতে, যে যা হবে এখানে, এই যে কে গান গাইতে এসেছিল ওখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য, হ্যাঁ ওর 14 পুরুষে কেউ কোনো দিন গুরুদাস কলেজে পড়েনি, সে গিয়ে হচ্ছে কলেজের কলেজের ছেলেমেয়েদের অনুষ্ঠান, সেখানে চামচা বেলচা নিয়ে সে নজরুল মঞ্চে বসে আছে। কী করছিল ওখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য? কেন 2500 ক্যাপাসিটির নজরুল মঞ্চে জাল পাস ছাপিয়ে 7,500 লোককে ওখানে ঢুকিয়ে নজরুল মঞ্চটাকে একটা গ্যাস চেম্বার বানিয়ে কেকের মধ্যে যে শিল্পীকে কার্যত মৃত্যু দিকে ঠেলে দেওয়া হলো? আজ অবধি তার জন্য কেউ শাস্তি পেল না। আজ অবধি কেউ, মানে মমতা ব্যানার্জি তদন্ত কমিশন করছেন এখন, আর তদন্ত কমিশন যাকে করছেন, যে রিটায়ার্ড জাজকে নিয়ে, সেই জাজের সাথে ওনার কী সম্পর্ক সেই সব তথ্য আমরা সামনে আনছি। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই ঘটনা তদন্ত করার জন্য তদন্ত কমিশন করেছেন। ওনার ভাইপো যেখানে নিজের গোষ্ঠী নিয়ে দাঁড়িয়ে আছে, আর স্বরূপ বিশ্বাসের 2 মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে, মমতা ব্যানার্জির কমিটি ওনার নিজের ভাইপোকে আর নিজের নাতনিদেরকে গ্রেপ্তার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই সমস্ত নাটকবাজি আমাদেরকে দেখে বিশ্বাস করতে হবে। আমি বলছি দাদা, গতকালকে ওই জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বা তাদের পরিবারের লোকজন ঘিরেছিল বলে এই ক্ষোভ, কিন্তু এই জায়গায় যদি মেসিরই দেহরক্ষী এরকমই, সেটা 100 না হলেও 50 জন মিলেও যদি ঘিরে থাকতো, কি মনে হয় একই পরিস্থিতি হতে পারতো? কিন্তু দেখুন কথাটা হচ্ছে যে মেসির যদি 50 কেন 5,000 যদি দেহরক্ষী থেকে থাকে, তার তো একটা লজিক বুঝছি। কিন্তু স্বরূপ বিশ্বাসের 2 মেয়ে ওখানে মাঠের মাঝখানে কী করছিল? গ্যালারির সামনের দিকে বসার জন্য যদি টিকিটের দাম হয় 15,000 টাকা, তাহলে মাঠে মেসির পাশে দাঁড়ানোর জন্য টিকিটের দাম তো 5 কোটি টাকা দেওয়া উচিত। ওরা কি 5 কোটি টাকার টিকিট কেটেছিল? ওখানে কার বাবার বিয়ে হচ্ছিল? মমতা ব্যানার্জির পরিবারের কার বাবার বিয়েটা হচ্ছিল, যে গোটা মমতা ব্যানার্জির গোষ্ঠী ওখানে দাঁড়িয়েছিল মাঠের মাঝখানে গিয়ে? মুখ্যমন্ত্রীকে কেন মাঝ রাস্তা থেকে ফিরে যেতে হলো? উনি তো পারতেন মেসি চলে যাওয়ার পরেও সেই ক্রীড়াঙ্গনে পৌঁছে সাধারণ কী করতেন ওখানে? দেখো এগুলো কী বলুন তো, ভোটের আগে একটা লোককে দেখানো যে আমি, মানে উনি এখন এই শুভশ্রী আর রাজ চক্রবর্তীকে দেখিয়ে আর ভোট জেতা যাবে না, দেব ফেব দিয়ে আর হচ্ছে না, ভেবে যেটা মেসিকে পেয়ে গেছি, এবার মেসিকে দেখিয়ে আবার বড় বড় কাট আউট বানিয়ে আমি আমার ভোটের প্রচার করব এবং ইলেকশন ফান্ডের টাকাটা উঠে আসবে। এই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। জলের বোতল অ্যালাউড নয়। এই যে আজকে দেখছি তৃণমূলের মুখপাত্রটা বলছে মাঠের মধ্যে গেরুয়া পতাকা নিয়ে কেন জয় শ্রীরাম বলা হয়? ঠিক কথা, এই প্রশ্ন আমাদেরও রয়েছে। কিন্তু আজকে বলুন, আরজি কর মুভমেন্টের সময়, যখন আরজি করের এই মুভমেন্ট চলছে, জাস্টিস ফর আরজি কর লেখা টিফো নিয়ে ওই যুবভারতীতে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জির পুলিশ। তারা জাস্টিস ফর আরজি কর টিফো নিয়ে ঢুকতে চেয়েছিল বলে তাদেরকে মানে রাস্তায় ফেলে মারা হয়েছিল।
আমাদের পার্টির এক নেতা আদালতে কেস করে, সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী ছিলেন, কেস করে জাস্টিস ফর আরজি করে টিফো নিয়ে মোহনবাগানের গ্যালারিতে ঢুকেছিলেন, আদালতের নির্দেশে ঢুকেছিলেন। সুতরাং আমি বলছি যে যেখানে জাস্টিস ফর আরজি কর লেখা টিফো নিয়ে ঢোকা যায় না, সেখানে গেরুয়া পতাকা নিয়ে কোত্থেকে ঢুকলো? অরূপ চক্রবর্তী দেখলাম তৃণমূলের মুখপত্র আজকে দেখছি এবিপি আনন্দে একটা বাইট দিচ্ছে যে ওখানে কি গীতা পাঠের আসর হচ্ছিল, যেখানে গেরুয়া পতাকা। আরে ভাই তুমি বলো উত্তরটা, তুমি দাও, কেন ওখানে পুলিশ অ্যালাউ করলো? যে পুলিশ আরজি কর জাস্টিস ফর আরজি কর অ্যালাউ করে না, সে পুলিশ কেন গেরুয়া পতাকা দিয়ে ঢোকাটা অ্যালাউ করলো? সুতরাং এই উত্তর তো তোমাদেরকে দিতে হবে, উত্তর আপনাদেরকে দিতে হবে না। তৃণমূল কংগ্রেসের নেতাদের এই যে সমস্ত জায়গায় মানে সমাজে কোনো ব্রিদিং স্পেস নেই, কি খেলার মাঠ, কি পাড়ার পুজো কমিটি, কি একটা পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশন, কোথায় একটা নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল, কোথায় বাংলা একাডেমির একটা হয়তো কবিতা পাঠের অনুষ্ঠান, সর্বত্র তৃণমূল কংগ্রেসের চামচাদের দখলে, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দখলে। আমি বলছি এই যে সর্বগ্রাসী একটা দখলদারি না, এইটার হাত থেকে যদি মুক্ত না করা হয়েছে, এটা শুধুমাত্র একটা ব্যবস্থা অব্যবস্থার প্রশ্ন না, যদি এটা থেকে মুক্ত না করা হয়েছে তাহলে বাংলাতে না একটা মেসিকে দেখতে পেলাম কি পেলাম না, তার থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের এই গোলামিটা কতদিন বাংলার মানুষকে করতে হবে। এবং এই প্রান্তিক চক্রবর্তী গতকালকে যখন দীপশিতা ধর পোস্ট করে যে সুভাষ চক্রবর্তী সবাই হয় না, কারণ গতকালকে এই ঘটনার পর অনেকেই সুভাষ চক্রবর্তী স্মরণ করেছিল, কারণ 2008 সালে যখন মারাদোনা আসে। তারপরে তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যে মদন মিত্র হয় না সবাই, সেটাও লিখুন, মানে বামপন্থীদেরকে এটা তিনি বলছেন। তার কারণ তিনি বলছেন যে এতদিন আমি তৃণমূল করেছি কিন্তু সুভাষ চক্রবর্তীর নামও কিন্তু উল্লেখ করেছি, এই কারণে আপনারা শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছেন। কে প্রান্তিক চক্রবর্তীরা কে আবার? রাজন্না হালদারের সঙ্গে আমরা যাকে দেখি বারংবার প্রান্তিক। কাকে, কার সাথে? রাজন্না হালদার, যিনি বহিষ্কৃত। এখন কথা হচ্ছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাসকে নিয়ে ছোলার ডালের কথা কি বলেছে, আমি তার এসব কোথাকার ছোলার ডাল মিত্রর সঙ্গে সুভাষ চক্রবর্তী। ও যে আমি যেসব আমি বলছি তো কোন ছোলার ডাল কী বলেছে, সবার কথার উত্তর দেওয়ার আমার টাইম নেই। কি আমি মানে মমতা ব্যানার্জি কিছু বলে থাকলে, অরূপ বিশ্বাস বলে থাকলে তাই নিয়ে কথা হতে পারে। কি সব কি রাজন্না ফাজন্না প্রান্তিক আমি চিনি না এদেরকে, নাম শুনি না। শতদ্রু দত্তকে গ্রেপ্তারটাও কি সাধারণ মানুষের আইবস? দেখুন একটা এত বড় ঘটনা ঘটে গেছে, একটা কিছু তো দেখাতে হবে। সুদীপ্ত সেনকে যেরকম মমতা ব্যানার্জি গ্রেপ্তার করেছিলেন, কিন্তু এই একটা সুদীপ্ত সেনকে রেখে বাকি আসল বেনিফিশিয়ারি যারা সারদার, তাদের সবাইকে মোদির সঙ্গে সেটিং করে বার করে নিয়েছেন এবং তারা সবাই এখন বুক ফুলিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ এখন মোদির পাঠানো ডেলিগেশন হয়ে বাইরে যাচ্ছে, হ্যাঁ বিদেশ যাচ্ছে মোদিরই পক্ষ থেকে। সুতরাং এগুলোই হয়, এগুলো তো পুরনো খেলা রাজনীতির। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে এগুলো তো পুরনো খেলা। বিশ্ব ফুটবলে বা বিশ্ব ক্রীড়া জগতেই এটা কতটা নির্লজ্জ কলকাতার কাছে বা এটা দেখুন কলকাতার মানে খালি ক্রীড়া জগতের কাছে না, গোটা পৃথিবীর কাছেই। দেখুন মেসি তো একটা মানে এত বড় একটা আইকন, মানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় 1-2-3 যদি 3 মানুষের নাম বলা হয় তার মধ্যে হয়তো একজন লিওনেল মেসি। সুতরাং একটা গোটা পৃথিবী জানলো। এই যুবভারতী স্টেডিয়াম ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম, পৃথিবীর অন্যতম বড় স্টেডিয়াম আমরা বামপন্থীরা তৈরি করেছিলাম। সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলিরাও সে সময় ওয়াকফ স্টেডিয়াম হয়েছিল, আমরা তৈরি করেছিলাম। আর সেইটা এখন এরকম একটা লজ্জার একটা ঠিকানা বানিয়ে দিল এরা। কিন্তু প্রশ্নটা এখানে খালি যুবভারতীর মানে অবনমনের নয়, গোটা বাংলারই অবনমন হয়েছে এদের হাতে। সুতরাং এখানে যুবভারতীর নয়। কিন্তু আমি বলছি যে এই তৃণমূলের এই সর্বগ্রাসী দখলদারির হাত থেকে কলকাতার ময়দানকে এবং কলকাতার বা বাংলার সমাজকে মুক্ত করতে হবে। আমি বলছি ধরুন এই যে অরূপ বিশ্বাস, মোহনবাগানের হোক, সুভাষ চক্রবর্তী মন্ত্রী ছিলেন, মোহনবাগান দিবসের সমস্ত অনুষ্ঠান উনি স্টেজে দাঁড়িয়ে মাতব্বরি করতেন, পরিচালনা করতেন। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য মোহনবাগান দিবস কি ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের কি মোহামেডানের কোনো বার্ষিক সাধারণ সভার দিন মঞ্চটাকে নিজের পার্টির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতেন। সোমনাথ চট্টোপাধ্যায়রা কী না করেছেন মোহনবাগানের জন্য, কমল বসু কী না করেছেন মোহনবাগানের জন্য, সুভাষ চক্রবর্তী কী না করেছেন ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু তা বলে কখনো মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবগুলোকে, মোহামেডান ক্লাবগুলোকে সিপিএমের পার্টি অফিস বানিয়েছেন এরা। আজকে আপনি দেখুন, আজকে মোহনবাগানের ফুটবল সচিবকে বাবুন ব্যানার্জি, আর হকি অ্যাসোসিয়েশনের মাথায় কে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় কে, টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের মাথায় কে, সমস্ত মমতা ব্যানার্জির ভাইগুলো। কোথায় বাবুন ব্যানার্জি, কোথায় অজিত ব্যানার্জি, কোথায় মমতার এই ভাইগুলো কোন যোগ্যতা আছে এদের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের মাথায় বসায়? জীবনে কোনো দিন ছোটোবেলায় এরা পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে মুখ দেখে মনে হয় না একটারও। ওরা সমস্ত একটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে, ওরা সমস্ত কিছু চালাচ্ছে। আজকে নৈহাটিতে আপনার বাই ইলেকশন হলো, ইস্ট বেঙ্গলের যে এই দেখুন বলতে গিয়ে মুখ থেকে ইস্ট বেঙ্গলের প্রার্থী বেরিয়ে যাচ্ছে কথাটা। তার কারণটা কি? তৃণমূলের যে প্রার্থী সনদ দে বলে তার হয়ে ইস্ট বেঙ্গলের জার্সি পরিয়ে ওখানে ভোটের প্রচার করানো হলো। আর ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাগুলো এক একটা মানে কী বলবো, মানে এমন একটা চটিচাটা দালাল এক একটা, তাদের কারোর একটা ক্ষমতা হলো না এটাকে কন্ডেম করার যে আমাদের ক্লাবের জার্সিটাকে কোনো রাজনৈতিক দলের প্রচারের কাছে কেন ব্যবহার করা হয়েছে।
ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরে একটা পলিটিক্যাল পার্টির প্রচার হচ্ছে। সিপিএম চাইলে পারতো না বামফ্রন্ট সরকারের সময় ক্লাবের জার্সি পরিয়ে পার্টির প্রচার করানো? কোনোদিন কল্পনা করেছি কেউ কোনোদিন এই জিনিস? এই লেভেলে নামা যায় কোনোদিন? এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা ক্লাবকে মা বলেন, হ্যাঁ, মোহনবাগান মা, ইস্ট বেঙ্গল মা, এইভাবে কথা বলেন, ক্লাবকে মা বলেন। তৃণমূলের এমন একটা পার্টি দরকারের জন্য নিজের মাকে রাস্তায় বিক্রি করে দেবে। এই যে ক্লাবগুলোকে নিয়ে ওই একই রাজনীতি করছে এরা। সুতরাং আমি বলছি যে এইটা খালি প্রশ্নটা খালি একটা, ওই কে মেসিকে দেখলো, কে দেখতে পেলো না, সেটা 100বার প্রশ্ন। কিন্তু তার থেকে অনেক বড় প্রশ্ন যে ওদের এই আসপর্দাটা কী করে হয় যে মানুষের থেকে কোটি কোটি টাকা আমি প্রথমে তুলবো, তারপর নিজের ছেলে মেয়েকে, ভাইজিকে দিয়ে মেসির সঙ্গে সেলফি তুলিয়ে মেসিকে বাড়ি পাঠিয়ে দেবো। এই আসপর্দাটা কোত্থেকে হয়?